সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ আমাদের তথ্য ক্লাসের আলোচনার বিষয়ের মধ্যে প্রথম প্রশ্নটি থাকবে তেল রং ও জল রঙের সংজ্ঞা দাও এবং এর সাদৃশ্য ও বৈসাদৃশ্য আলোচনা করো। 10 লক্ষ বছর পূর্বে পৃথিবীতে মানব জাতির উদ্ভব ঘটে। তখন পৃথিবী ছিল হিংস্র বস্তু, জন্তু ও সাপদে ভরপুর। মানুষ তাদের আত্মরক্ষা ও জীবিকার তাগিদে নানান রকম কৌশল আবিষ্কার করে। আর এই জন্য তারা এক ধরনের বিশ্বাস করতে থাকে, যাকে জাদু বিশ্বাসও বলা হয় চলে। এই বিশ্বাসকে কেন্দ্র করে এই গড়ে উঠেছিল চিত্র। এই চিত্রগুলি সময়ের সাথে ধীরে ধীরে এক এক রকম রূপ নিতে থাকে, যার সূত্র ধরে জন্ম লাভ করে তৈল রং এবং জল রং। তাহলে তেল রং এবং জল রং এই মাধ্যমেই কি পাচ্ছে, আপনার জন্ম লাভ করছে। তাহলে তেল রং জল রং কিভাবে জন্ম লাভ করছে বুঝতে পারছেন। তেল রং ও জল রং বহু প্রচলিত দুটি মাধ্যম, যা নানান রকম পদ্ধতিতে ব্যবহার করা হয়। নিম্নে তেল রং ও জল রঙের সংজ্ঞা দেওয়া হলো। ইংরেজি অয়েল শব্দ থেকে এসেছে তেল, কেরোচিন মানে কেরোচিন ও তিসির তেল। এর সাথে কেক বা পেস্টের মতো যে রং মিশ্রিত করে হালকা শক্ত এবং ফ্ল্যাট তুলির মাধ্যমে যে রঙের চিত্র তৈরি করা হয় তাকে অয়েল কালার বা তেল রং বলে। এক কথায় বলা যায়, যে রঙের সাথে তেল মিশ্রণ করে যে রং এর চিত্র আঁকা যায় তাকে তেল রং বলে। বা তেলের সাথে রং মিশ্রণের মাধ্যমে যে চিত্র অঙ্কন করা হয় তাকে তেল রং চিত্র বলে। তেলের সাথে রং মিশিয়ে যে চিত্র অঙ্কন করা হয় তাকে তেল রং চিত্র বলে। জল রং চিত্র এই উপরে এগুলো থেকে অত না দিলে সমস্যা নেই। জল বা পানি মিশ্রণ করে যে কেক বা পেস্ট জাতীয় রংকে তুলির মাধ্যমে কাগজ বা চিত্রপটে প্রয়োগ করা হয় তাকেই জল রং বলা হয়। এখানে আপনারা এতগুলো না লিখে সহজ ভাষায় লিখবেন যে জলের সাথে রং মিশিয়ে যে রং করা হয় বা যে চিত্র অঙ্কন করা হয়, জলের সাথে রং মিশিয়ে যে চিত্র অঙ্কন করা হয় তাকে জল রং চিত্র বলে। অন্যভাবে বলা যায়, পানি ধারণ ক্ষমতা যুক্ত নরম তুলি দিয়ে রঙের সাথে জল মিশ্রণ করে যে চিত্র আঁকা যায় বা যে উপায় চিত্র তৈরি করা হয় তাকে ওয়াটার কালার বলে। তেল রং এবং জল রঙের সাদৃশ্য হলো তেল রঙের মাধ্যমে চিত্র রচিত হয়, জল রঙের মাধ্যমে চিত্র রচিত হয়। তেল রঙের মাধ্যমে মূর্ত বিমূর্ত উভয় চিত্র জল রঙের রচিত করা যায়, আর জল রঙের মাধ্যমে মূর্ত বিমূর্ত উভয় চিত্র রচিত করা যায়। তেল রঙের মাধ্যমে ট্রান্সপারেন্ট পদ্ধতিতে কাজ করা যায়, জল রঙের মাধ্যমেও ট্রান্সপারেন্ট পদ্ধতিতে কাজ করা যায়। তেলে অপেক পদ্ধতি কাজ করা যায়, জলের মাধ্যমে অপেক পদ্ধতি কাজ করা যায়। 5টা দেবেন, বেশি দেওয়ার দরকার নেই। কয়টা দেবেন? জাস্ট 5টা দেবেন, 5টা। এখানটা পয়েন্ট কেটে নেবো, ঠিক আছে? স্যার তেল রং আর জল রঙে যখন পার্থক্য লিখবো তখন কি বক্স আকারে লিখবো পাশাপাশি, নাকি মানে এটা আগে তেল রঙের গুলো লিখলাম পরে জল রঙের গুলো লিখবো? পাশাপাশি লিখতে হবে, পার্থক্য হলে পাশাপাশি। বক্স করে লিখবো নাকি পাশাপাশি এমনি লিখতে হবে? হ্যাঁ, বক্স করে লিখবেন তাহলে ভালো হবে। আর স্যার কিছু কিছু জায়গায় ঢালাও ভাবে দেয়া থাকে পার্থক্যটা। আপনি দেবেন না ঢালাভাবে, সমস্যা কি? ঠিক আছে স্যার। 5টা করে দিলাম, 1 2 3 4 5, দুইটা দুইটা 4টাই থাক, দুটো দুটো থাক। আর দুইটা বেশি দিয়ে দেন, ওই যে দেখা গেছে 5টা পড়লাম 4টে মনে রইলো বা 3টা মনে রইলো, 7টা দিলে। নিম্নে তেল রং ও জল রঙের বৈসাদৃশ্য দেওয়া সব হলো। যে কয়টা আছে দিয়ে দেন।
স্যার বেশি করে দেন, আমরা পরে গ্রন্থে ছোট করে নেব। মনে সবগুলা পড়লে মনে থাকলে আমরা বৈসাদৃশ্য, বৈসাদৃশ্য মানে পার্থক্য, আর সাদৃশ্য মানে কি কি মিল আছে সেটাই। তাহলে তেল মিশ্রণ করে এই রং করা হয়, এতে জল মিশ্রণ করে এই রং করা হয়। সব ঋতুতে বা আবহাওয়ায় করা যায়, সব ঋতুতে বা আবহাওয়ায় এই রং উপযোগী নয়। তেল রং করার জন্য হালকা শক্ত তুলি প্রয়োজন, জল রং করার জন্য অধিক পানিযুক্ত নরম তুলি প্রয়োজন। 1 2 3। তারপরে তেল রঙে অতি সূক্ষ্ম কাজ করা সম্ভব নয়, জল রঙে অতি সূক্ষ্ম কাজ করা সম্ভব। তেল রং বিষাক্ত বেশি, জল রং বিষাক্ত কম। তাহলে আমরা এগুলো সব কাটিং করে দিই। স্যার বেশি বেশি থাকলে ভালো হতো না? না, এই মেলা 1 স্যার এই 2 তেল রঙের 3 4 5। 6-7টা করে দেন স্যার, দেখা গেছে আমাদের মনে থাকলো না স্যার, একটু বেশি দিলে হয়তো 5টা পুরাই দিতে পারবো। বেশি থাকলে স্যার এখান থেকে সহজ কথাগুলো বেছে নেওয়া যায় স্যার। 1টা 2টা 3টা 4টা 5টা। বেশি 1 2 3 4 5 6 7। স্যার থাক স্যার, ডিলিট করা লাগবে। স্যার মূল মূল যেগুলো এগুলো রাখেন স্যার। তেল রং আর জল রং এই দুটি রং বর্তমান বহু পরিচিত মাধ্যম। যদিও রং দুটি দেখতে প্রায় একই রকম, তবুও তাদের মধ্যে অনেক সাদৃশ্য বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়। 15 শতকের দিকে জল রঙের স্বচ্ছতা আবিষ্কার করা হয়। বর্তমানে যতদিন যাচ্ছে এই রং দুটির ব্যবহারিক উপযোগিতা বাড়ছে এবং নানান রকমের পদ্ধতিতে করা যাচ্ছে, যার ফলশ্রুতিতে শিল্পী বিভিন্ন ধরনের চিত্র আঁকছে। এটাই হলো আপনার তেল রং ও জল রঙের সংজ্ঞা দাও এবং সাদৃশ্য বৈশিষ্ট্য। এই কলম কলম আছে না? এখানে হয়তো প্রশ্নটা এরকম আসতে পারে যে তেল রং কাকে বলে বা জল রং কাকে বলে, এর পার্থক্য গুলো তুলে ধরে কয়েকটি পার্থক্য লেখো। তেল রং ও জল রঙের পার্থক্য গুলো লেখো। প্রশ্ন কিন্তু এরকম আসতে পারে। স্যার এটা 10 নম্বরের প্রশ্ন নাকি 5 হ্যাঁ, নম্বরের টিকা? 10 নম্বরের প্রশ্ন। আমি ঘরে গেলাম। এটা দিয়ে 10 নম্বরের প্রশ্ন কোন স্যার, তার পার্থক্য আর একটু বেশি দিলে ভালো হতো না স্যার? 5টা করে পার্থক্য দেবেন। 5টা করে পার্থক্য দেবেন, বেশি না। ওকে, এরপর আমরা আলোচনা করব বাংলাদেশের লোকশিল্প নিয়ে। লোকশিল্প কাকে বলে? লোকশিল্প গ্রামীণ সমাজ জীবনকে প্রতিফলিত করা। এই যে দেখছেন এখানে আকার পড়ে গেছে করে,
লোকশিল্প গ্রামীণ সমাজ জীবনকে প্রতিফলিত করে কতটা? ঠিক আছে, ওখানে দাড়ি দিতে গিয়ে ওখানে স্যার লেখাটা আসেনি এখনো। তা দেখা যাচ্ছে না। প্রথম লাইনে লোকশিল্প গ্রামীণ সমাজ জীবনকে প্রতিফলিত করে, করো না। এখানে ওই মনে করেন যে স্টেজে আঁকা দিতে গিয়ে ওটা দাঁড়িয়ে দিতে গিয়ে আকার হয়ে গেছে, ওটা করে হবে, প্রতিফলিত করে। গ্রামীণ জীবনযাত্রা, ধর্মীয় আচার অনুষ্ঠান, গ্রামীণ মেলা, উৎসব ইত্যাদি চিত্র, দেয়াল চিত্র, ভাস্কর্য এর রূপকেই লোকশিল্প বলে। মানে ভাস্কর্য যে এই যে সাধারণ যে বিষয়গুলো প্রতিফলিত হয় সেটাই হলো লোকশিল্প। পটচিত্রে ধর্মীয় আবেগ যুক্ত থাকলেও তার জীবিকার উপায় হিসেবে গণ্য। নানা রকম ডিজাইন ও অলঙ্করণের শোভিত আসবাবপত্র ও যন্ত্রপাতি গৃহস্থের ব্যবহারিক প্রয়োজন মেটায়। খেলার পুতুল, সাপের হাড়ি, সোনা রূপার অলংকার ইত্যাদি শৌখিন দ্রব্য হিসাবে ব্যবহৃত হয়। তবে ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক সব শিল্পকলাই কিছু না কিছু নান্দনিক আবেদন থাকে। তাই হিংস্র পশু বা রাক্ষসের মুখোশ চিত্র যতই কদাকার হোক, নির্মাতার হাতের ছোঁয়া এবং ঐতিহ্য, সংস্কার, প্রথাগত আবেগের সংমিশ্রণে তার মধ্যে এক প্রকার রস সঞ্চারিত হয়, যা বিভৎস রস নামে থাকে। লোকশিল্পের উপকরণ অতি সাধারণ। স্থানীয়ভাবে প্রাপ্ত মাটি, কাঠ, কাপড়, সুতা, শূলা, শঙ্খ, নল, বাঁশ, বেত, শিং ইত্যাদি দিয়ে নানা ধরনের শিল্পকর্ম তৈরি করা হয়। এছাড়াও সোনা, রূপা, পিতল, হাতির দাঁত প্রভৃতি দিয়েও তৈরি করা হয়। লোকশিল্প মোটিফের ব্যবহার একটি গুরুত্বপূর্ণ বিষয়। মোটিফ হচ্ছে বাঙালির ঐতিহ্যকৃত কতগুলো স্থায়ী ফর্ম বা ডিজাইন, যেগুলো নানা আঙ্গিকে ব্যবহৃত হয়, যেমন পদ্ম, কল, তারপরে আপনার কলকা, সূর্য, সজীব গাছ, পুষ্পিত লতা ইত্যাদি মোটিফগুলো চিত্রের নকশায় ব্যবহৃত হয়। এছাড়া আপনার নকশার সূচিকর্মের কাজও রয়েছে, বুনন, খোদাই কাজ এগুলো আছে। এছাড়া আপনার ঐতিহ্য, সংস্কার, বিশ্বাস, প্রতীক, সৌন্দর্য চেতনা ছড়িয়ে থাকে এগুলোর মধ্যে। মাছ, হাতি, ঘোড়া, ময়ূর, মকর, স্বস্তিকা, বৃত্ত, বরফি, তরঙ্গ, মন্দির, মসজিদ ইত্যাদি মোটিফে অঙ্কিত হয়। উন্নত শিল্পের মতো লোকশিল্পের নির্মাণেও নানান পদ্ধতি রয়েছে। তারা উপকরণ ও ক্যানভাস ভেদে লোকশিল্পকে বিভিন্ন ভাগ করা হয়েছে। তো অঙ্কন ও নকশা ভেদে কি কি আছে? আলপনা, পটচিত্র, ঘটচিত্র, মুখোশ, দেয়াল চিত্র, উল্কি, অন্যান্য অঙ্গচিত্র, চালচিত্র। এটা চালচিত্র না চলচ্চিত্র? চালচিত্র, চালচিত্র মানে চালার উপরে যে চিত্রটা তৈরি হয়। খণ্ডিত চিত্র, তারপর সাপের হাড়ি, নকশি, পুতুল। এখানে কিন্তু আপনাদের একটা না দুইটা কিন্তু টিকা আসার সম্ভাবনা আছে। একটা হলো আলপনা আর একটা হলো পটচিত্র। আলপনা আর পটচিত্র এই দুটা কিন্তু টিকার জন্য গুরুত্বপূর্ণ। এরপর সূচিকর্ম। এছাড়া সূচিকর্মের মধ্যে কি কি আছে? নকশি কাঁথা, এটাও টিকা হিসেবে আসতে পারে। রুমাল, শাড়ি, অন্যান্য পোশাক। এছাড়া বয়ন শিল্পের মধ্যে কি আছে? নকশি চিত্রটা কাঠি, পড়ে গেছে স্যার 17তমই। নকশি শিখা, নকশি পাখা, ঝুড়ি, ফুলচাঙ্গা। আর মডেলিং বা প্রতিরূপ কি কি আসতে পারে? পুতুল ও খেলনা, হাঁড়ি পাতিল, মুখোশ, শাক, নকশি পিঠা, নকশি দারমা, মিষ্টি দ্রব্য, অলংকার, নৌকা, রথ, তাজিয়া, খাট। এই দুই তিনটা দিয়ে ইত্যাদি দিতে বলে, এত লেখার দরকার নেই। এর কাঠ খোদাইয়ের মধ্যে আছে পোড়ামাটির ফলক চিত্র, খোদাইকৃত বা কাঠের দ্রব্যের মধ্যে আছে কি? পোড়ামাটির ফলক চিত্র। তারপর ধাতু শিল্প এইগুলো। এরপরে মনে করেন যে আপনারা যে সোনার গহনা পরেন, মণি, মুক্তা, হীরা, পান্না, এগুলো সবই আপনার খোদাই শিল্পের মধ্যে পড়ে। আর মৃৎ শিল্পের মধ্যে পড়বে কিছু আপনার ওই যে আপনার হাঁড়ি, কলস, পাতিল যেগুলা। তারপরে আপনার দারু শিল্প, বস্ত্র শিল্প, বাঁশ, বেত, শোলা, শঙ্খ, দন্ত সবগুলো আপনার কি এইসব লোকশিল্পের অন্তর্ভুক্ত। ঠিক আছে, মৃৎশিল্প টিকা হিসেবে আসতে পারে। তারপরে বয়ন শিল্প, এগুলো টিকা হিসেবে আসতে পারে। নির্মিত বিবিধ হস্তশিল্প, সোনা, রূপা, পিতল নির্মিত ধাতব শিল্প কারুশিল্পের অন্তর্গত। এরপরে বাংলাদেশের উল্লেখযোগ্য কিছু লোকশিল্প নিচে আলোচনা করা হলো। বাংলাদেশের উল্লেখযোগ্য কিছু লোকশিল্পের মধ্যে আছে আলপনা। আলপনাটা উল্লেখযোগ্য লোকশিল্প। তাহলে আলপনা যদি আসে তাহলে এইটুকু লিখে দিলে আলপনা হয়ে যাবে।
টিকা হিসাবে লিখে দেবেন। দাদা টিকা এখানে আমি ছোট করে দিচ্ছি, আমি টিকাটা আর একটু বড় করে দেবো। এবার পটচিত্র এখানে সুন্দর করে আলোচনা করা হয়েছে, এর আগেও পড়ানো হয়েছে, এই জন্য এখানে নামগুলো বলে দিচ্ছি। আর মুখোশ চিত্র এখানে সুন্দর করে আলোচনা করা হয়েছে। মৃৎশিল্প সম্পর্কে আলোচনা করা হয়েছে। নকশিকাঁথা, মোট 5টা আলোচনা করা হয়েছে। উপরে আলোচনা থেকে লক্ষ্য করা যায় যে বাংলার লোকশিল্পের বিস্তৃত ভুবনে পেশাজীবী কতগুলো পরিবার আছে, যেখান থেকে বংশ পরম্পরায় রূপ শিল্পের আবির্ভাব ঘটে। তারা কোনো রকম প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই হাতে কলমে কাজ করতে করতে দক্ষ কারিগর। তারা শিল্পের মোটিভ সংগ্রহ করে সমাজ ও প্রকৃতি থেকে। লোকশিল্পীরা অধিকাংশ ক্ষেত্রে দেশের অতি সাধারণ ও সুলভ উপকরণ দিয়ে কারুকার্য খচিত নয়নাভিরাম শিল্পদ্রব্য তৈরি করে। বাংলাদেশের ধর্ম, জীবিকা ও আনন্দ বিধান ও ত্রিবিধ উদ্দেশ্য নিয়ে নির্মিত বর্ণিল বৈচিত্র্য লোকশিল্পের এক বিশাল ভান্ডার গড়ে উঠেছে। লোকশিল্প সম্পর্কে শুনলেন, এবার আমরা যাব শিল্প কি। শিল্প হচ্ছে দৃষ্টিগোচরতায় পৃথিবীকে অনুভব করা একটি আবেগময় কৌশল। শিল্পী বলতে বিশেষ কোনো মাধ্যম বা শাখাকে বোঝায় না। শিল্প কথার অর্থ ব্যাপক, এর প্রকাশ কৌশল অনেক। শিল্প হলো ভিন্নতার একটি চেতনা ভিত্তিক সিদ্ধি, সৃষ্টির সহায়তায় যাকে আমরা ব্যাখ্যা করি এবং দৃষ্টিগত তাৎপর্য যাকে আমরা মূর্তিমান করি। শিল্পী বিশেষ কৌশলে তার দৃষ্টি নির্ভর সম্যক রং ও রেখার সাহিত্যে চিত্ররূপ দান করেন। ভাস্কর্যের ক্ষেত্রে মূর্তিময়তার পর্যবসিত করেন অথবা তার কণ্ঠ কিংবা দেহভঙ্গিমা দ্বারা সঙ্গীত, নৃত্য প্রভৃতি সৃষ্টি করেন। যদিও শিল্প আমাদের গভীর অনুভূতি থেকে নিশ্চিত, তবুও শিল্পের মধ্যে কতগুলো বৈশিষ্ট্যের সমন্বয় থাকা আবশ্যক। শিল্পের 3টা জিনিস লক্ষ্য করা যায়: ব্যাপ্তি, সংক্ষিপ্তকরণ ও শোভন। ব্যাপ্তি জিনিসটা আসলে কি? শিল্পের ব্যাপ্তি বলতে এর প্রসারকে বোঝায়। সংক্ষিপ্তকরণ বলতে এর যে একটা দীর্ঘ সূত্র আছে সেটাকে সংক্ষিপ্ত করা, মানে বেশি বিস্তার না করা। শোভনটা আসলে কি? শোভন বলতে বোঝানো হয় সৃজনশীল সুন্দর রূপ, অর্থাৎ মানুষের সুন্দর সৃষ্টি। সৃজনশীল সুন্দর রূপ অর্থাৎ মানুষের সুন্দর সৃষ্টি আপনার শোভন। এবার শিল্পকলার এই শ্রেণী ভাগ কি করা হয়েছে? 2 ভাগ করা হয়েছে। শিল্পকে 2টা ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো সমকালীন, একটা হলো চিরকালীন। সমকালীন শিল্প বর্তমান কি বোঝানো হয়? চিরকালীন, অর্থাৎ আগে থেকেই আছে, এখনো আছে, সামনেও থাকবে। ঠিক আছে, এইগুলো সব হলো আপনার চিরকালীন। এরপরে আপনার আছে এই শিল্পকর্মকে উপস্থাপনা ভিত্তিতে আবার 3 ভাগে ভাগ করা যায়। প্রদর্শনী শিল্প, যেটিকে আমরা পারফর্মিং আর্ট বলি। এরপর দৃশ্যকলা আর লিখিত শিল্প। এরপর প্রদর্শনী শিল্পটা আসলে কি? প্রদর্শনী শিল্প বলতে যেসব শিল্প মানুষ দেখে বা শুনে, বলে এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সকলের সামনে তুলে ধরতে পারে, সেটা হলো প্রদর্শনী শিল্প। এই প্রদর্শনী শিল্পকে আবার 4টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো নৃত্য, নাটক, আর একটা হলো আপনার চলচ্চিত্র, একটা সঙ্গীত। এরপরে আছে দৃশ্যকলা। দৃশ্যকলা বলতে যেসব শিল্পকে বলা হয় যে শিল্প শুধু দেখে উপভোগ অনুধাবন করতে হয়। দৃশ্যকলার স্বভাবতই অন্যতম প্রধান গুণ ও শর্ত হলো তার দৃষ্টিনন্দন হতে হবে। দৃষ্টিনন্দন হলে দর্শকের আগ্রহ সৃষ্টি হয় শিল্পের গভীরে প্রবেশ করার জন্য, এবং তারপরে দর্শক শিল্পের যথার্থ অনুধাবন করতে পারে। দৃশ্যকলাকে 2 ভাগে ভাগ করা যায়, একটা হলো চারুশিল্প, একটা হলো কারুশিল্প। চারুশিল্পটা আসলে কি? যে শিল্পের কোনো ব্যবহারিক দিক নেই, অর্থাৎ দৈনন্দিন জীবনের স্থূল চাহিদার বাহিরে আমাদের মানসিক চাহিদা মেটায়, তাকে চারুশিল্প বলে। মানে সরাসরি দৈহিক কোনো আপনার সম্পর্ক নাই। এই চারুশিল্প আবার 3 প্রকার: চিত্রকলা, ছাপচিত্র, ভাস্কর্য। এরপর কারুশিল্প, যে শিল্পের ব্যবহারিক প্রয়োজনবোধের পাশাপাশি সৌন্দর্য অনুভূতি ও সৃজনশীলতার প্রকাশ ঘটে, তাকে কারুশিল্প বলে। এখানে দৈনন্দিন জীবনের দৈহিক ও স্থূল চাহিদাটাই মূল ভূমিকা পালন করে। এই কারুশিল্প আবার 3 প্রকার, বা তার থেকে আপনার আরো অনেক প্রকার ভাগ করা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো মৃৎশিল্প, আবার কারুশিল্প স্বয়ং নিজেই, অলংকার শিল্প এবং বিভিন্ন প্রকার কুটির শিল্প। এটাই হলো আপনার শিল্প সংজ্ঞা, শিল্পের প্রকারভেদ এবং
শিল্প সম্পর্কে যত আলোচনা, চারুশিল্প, কারুশিল্প, এই বিষয়গুলো এই একটার মধ্যে সব ঢোকানো হয়েছে। এর থেকে প্রশ্ন ওইভাবে আসবে না, কিন্তু হয়তো আসতে পারে আপনার কারুকলা বলতে কি বোঝো, কারুকলা সম্পর্কে আলোচনা করো। তাহলে এইটা যদি আপনি পড়েন তাহলে এই বর্ণনা লিখলে হয়ে যাবে। যেখানে কারুশিল্প সম্পর্কে আলোচনা করাই আছে, ওইটাকে পুঁজি করে আপনি কি খালি ব্র্যাকেটের মধ্যে যে ইংরেজিতে লেখা ওটা কি দিয়ে দেওয়া লাগবে? দিলেও হবে, না প্রদর্শনী দিলেও হবে, না দিলেও হবে। জি স্যার। এরপর ড্রয়িং কাকে বলে, কিভাবে ড্রয়িং করতে হয়, ড্রয়িং পদ্ধতি সম্পর্কে আমি আলোচনা করব। ড্রয়িং বলতে সাধারণত বোঝায় রেখাচিত্র, তাহলে ড্রয়িং এর সংজ্ঞা হয়ে গেল। আবার এ সম্পর্কে পিকাসো কি বলছে, ড্রয়িং ইজ দ্য লাইফ অ্যান্ড সোল অফ পেইন্টিং। যে পৃথিবীর প্রত্যেক বস্তু বা বিষয় একটি আকার বা আকৃতি রয়েছে, যেমন গোলাকৃতি, চৌকোন আকৃতির, শৈল্পিক আকৃতি, পিরামিড ও ত্রিভুজ আকৃতি। আমরা সহজে কোনো বিষয়কে, বস্তুকে ড্রয়িং এর মাধ্যমে এসব কর্মে উপস্থাপন করতে পারি। আমরা যদি এটাকে সঠিকভাবে সংজ্ঞায়িত করি, তাহলে আমরা এটাকে বলতে পারি যে কতগুলো রেখা বা টোনের সমন্বয়ে যে ফর্মের সৃষ্টি হয় সেটির সমন্বিত রূপই ড্রয়িং। কতগুলো রেখা ও টোনের সমন্বয়ে যে ফর্মের সৃষ্টি হয় সেটির সমন্বিত রূপ হলো ড্রয়িং। আমরা এই ড্রয়িং এর যে রেখা ব্যবহার করি, রেখা বা লাইনকে আমরা 4 ভাগে ভাগ করি। একটা ভার্টিক্যাল লাইন, 2 হরিজন্টাল লাইন এবং ডায়াগোনাল লাইন এবং কার্ভ লাইন। ড্রয়িং এর বিষয় অনুসারে আমরা এই যে আকার আকৃতিকে আবার 4টা ভাগে ভাগ করি। একটা শেপ, একটা হলো ফর্ম, 3 হলো বুলাক, 4 হলো রিদম। ড্রয়িং এর প্রকার ভেদ অনুসারে ড্রয়িং কে আমরা 5টা ভাগে ভাগ করতে পারি: ফ্রি হ্যান্ড ড্রয়িং, আউটলাইন ড্রয়িং, মডেল ড্রয়িং, ইনস্ট্রুমেন্টাল ড্রয়িং আর মেমোরি ড্রয়িং। ফ্রি হ্যান্ড ড্রয়িং মানে মুক্ত হস্তে আপনার আঁকা। আউটলাইন ড্রয়িং মানে কোনো বিষয়ের মানে জাস্ট একটা রেখার মাধ্যমে বোঝানো, তার ভিতরে কোনো কিছু প্রকাশ না করে বোঝানো। মডেল ড্রয়িং মানে কোনো বিষয়বস্তু দেখে দেখে সেইটাকে পুঁজি করে সরাসরি হুবহু সেটা অঙ্কন করা। ইনস্ট্রুমেন্টাল ড্রয়িং মানে যে কোনো বিষয়বস্তুকে সাহায্যে, বিভিন্ন যন্ত্রের সাহায্যে বা বিষয়বস্তুর সাহায্যে আপনার অঙ্কন করা। আর মেমোরি ড্রয়িং মানে কল্পনার যে ড্রয়িং। ড্রয়িং এর মূল নীতি এখানে 5টা তুলে ধরছি। ড্রয়িং এর মাধ্যম কি কি মাধ্যমে করা যায়: পেন্সিল, কালি, কলম, রং, তুলি, চারকোল, প্যাস্টেল ইত্যাদি ড্রয়িং করা যায়। পেন্সিল মাধ্যমে ড্রয়িং এর এখানে বিভিন্ন উপকরণ, তারপরে আপনার কি কি লাগে না লাগে এখানে তুলে ধরা হয়েছে। যেহেতু পেন্সিল মাধ্যমে ড্রয়িংটা সব থেকে গুরুত্বপূর্ণ, এই জন্য যদি শিল্প উপকরণ কৌশল থেকে ড্রয়িং সম্পর্কে কোনো প্রশ্ন আসে তাহলে এই প্রশ্নটা আসার সম্ভাবনা বেশি। ড্রয়িং এর সংজ্ঞা দাও, কিভাবে পেন্সিল ড্রয়িং সম্পন্ন করা যায় ব্যাখ্যা করো। এই প্রশ্নটা আসার সম্ভাবনা অনেক 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 বেশি যদি ড্রয়িং থেকে কোনো প্রশ্ন আসে। ড্রয়িং এবং অঙ্কন নামে একটা অপশন আছে না, ওখান থেকে যদি প্রশ্ন আসে তাহলে এটা আসার সম্ভাবনা সবথেকে বেশি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসে যুক্ত থাকার জন্য। আমরা এখন আমাদের লাইভ ক্লাস শেষ করব, এরপরে আমরা বাকি আলোচনা করবো।